আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কয়েকটি ব্যালিস্টিক মিসাইল, যার একেকটি ব্যালিস্টিক মিসাইল বহন করছে ২ টন করে পেলোড। তাও আবার যেন তেন পেলোড নয়, পেলোড হলো বাংকার ব্লাস্টার, যেটা মাটির অভ্যন্তরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। কিছু কিছু ওয়ারহেড এমন রয়েছে যেগুলো মাটির উপরিভাগে বিস্ফোরণ ঘটিয়ে পুরো যেই ভবন রয়েছে একেবারে নিমেষে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ভবনগুলোকে ধ্বংস করে দেয়। এগুলো কল্পনা নয়। ইরানের মিসাইল হামলায় একই দৃশ্য ইসরায়েল এখন হাড়ে হাড়ে দেখছে। দেখুন, ইরান গতকাল মধ্যরাত থেকেই তার নতুন দফার মিসাইলের যে ওয়েভ হামলা সেটা শুরু করেছে। খাইবার সেখানের মতো শক্তিশালী মিসাইল, যেগুলো প্রায় ২ টনের কাছাকাছি পেলোড বহন করতে পারে, নতুন মিসাইল, তার মাধ্যমে সারপ্রাইজ অ্যাটাকের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে অফিস রয়েছে এবং ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে হামলা করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। দেখুন, হামলা হয়েছে তড়িৎ গতিতে। হঠাৎ করে মিসাইলগুলো আসলো এবং আসার পর সম্পূর্ণভাবে যে ভবনগুলো ছিল সেগুলোকে নিমিষেই নিশ্চিহ্ন করে দিল। এখন এই হামলার পরপরই কিন্তু আন্তর্জাতিকভাবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ব্যাপক ভিত্তিতে গুঞ্জন চলছে যে নেতানিয়াহু কি বেঁচে রয়েছেন। দেখুন, যদিও ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড এই হামলার বিষয়কে কেন্দ্র করে সফলতার যে বিষয়টা সেটা নিশ্চিত করেছে, তবে নেতানিয়াহু উপস্থিত ছিলেন বা তিনি নিহত হয়েছেন এই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। তবে তাদের কাছেও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরেই তারা হামলা করেছে। দেখুন, নেতানিয়াহু সবসময় মোটামুটি বাংকারের ভেতরেই থাকেন, তবে এখন বাংকারগুলোও নিরাপদ নয়। কারণ ইরানের বাংকার ব্লাস্টার যে ওয়ারহেড রয়েছে সেটা মাটির ২০০ ফিট নিচে গিয়েও বিস্ফোরণ ঘটাতে পারে। আর এর জন্য তিনি অতি নিরাপদ থাকার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকতেও পারেন। যদিও এই হামলার পর তার প্রকাশ্যে কোনো ধরনের বিচরণ দেখা যায়নি, তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছেন। এখন এই বিষয়টা পরিষ্কার নয় তিনি বেঁচে আছেন বা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কি, তবে তিনি এখন লাপাতা। তবে এই হামলা এবং এই হামলার গুরুত্ব সম্পর্কে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন স্বীকার করেছেন ইরানের মিসাইল সক্ষমতার সম্পর্কে তারা পারছে না। বর্তমানে প্রতি মাসে ইরান ১০০টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, আর তার বিরুদ্ধে তারা ইন্টারসেপ্ট তৈরি করছে মাত্র ৬টি। ১০০টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তৈরি করতে পারছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল মাত্র ৬টি। এইভাবে চলতে পারে না। আর নজিরবিহীনভাবে এমন একটি প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পারে এই হুমকি দিয়েছে। They are producing, by some estimates, over 100 of these missiles a month. Compare that to the 6 or 7 interceptors that can be built a month. They can build 100 of these a month, not to mention the thousands of one-way attack drones that they also have. মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে নিরাপত্তার গ্যারান্টি দেবে, এর জন্য বিপুল পরিমাণের অর্থ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় সামরিক বহর মোতায়েন করেছে, কিন্তু কোনোভাবেই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। কাগজে কলমে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা অন্যান্য যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু চেয়ে চেয়ে দেখছে, ইরানের মিসাইলগুলোর সামনে দাঁড়াতেই পারছে না। আফসোস করে বলছে যে আমরা তো এখন ৬টি মিসাইল তৈরি করতে পারি, আর ইরান তৈরি করে প্রায় ১০০। ইরানের সঙ্গে আমরা পেরে উঠবো না, এখন আমাদের পরমাণু অস্ত্রের দিকে যেতে হবে। দেখুন, একটি দেশ যখন পরাজয়ের দ্বার প্রান্তে থাকে বা তার অস্তিত্বের সংকট তৈরি হয়, তখনই সে পারমাণবিক হামলার হুমকি দেয়। রাশিয়ার ক্ষেত্রে এরকম আমরা দেখেছি। সুতরাং যুক্তরাষ্ট্র কতটুকু কোণঠাসা পরিষ্কারভাবেই কিন্তু এখান থেকে বোঝা যায়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, ইরানের মিসাইলগুলো, গুচ্ছ মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গিয়ে পড়ছে। এটি জর্ডান থেকে তোলা ছবি, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জর্ডানের একটি ঘাঁটিতেও নিখুঁতভাবে মিসাইলগুলো গিয়ে হিট করেছে। দেখুন, এই দৃশ্য দেখার পর জর্ডানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আবার হুঁশিয়ারি দিয়েছে ইরানকে যে এই ধরনের পদক্ষেপ যদি আবার করা হয় তাহলে তারা নাকি কঠিন পদক্ষেপ নেবে। যদিও তাদের উপর কিন্তু হামলা হয়নি, হামলাটি হয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপর। জর্ডানের ঘাঁটিতে যখন হামলা হয়েছে যুক্তরাষ্ট্র রক্ষা করতে পারেনি, ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। পার্সিয়ান সাগরের উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে থাকা যে গ্যাসের রিগ রয়েছে, মানে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে হিট করেছে অজ্ঞাত ড্রোন। যদিও ইরান স্বীকার করেনি, অজ্ঞাত ড্রোন এসে আঘাত করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের ওই স্থান থেকে গ্যাস উত্তোলন বন্ধ। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সাগরে ভাসমান সেই যে গ্যাস উৎপাদনের রিগ রয়েছে তার দৃশ্য দেখছেন। দেখুন, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ হামলার অংশ। কোনোভাবেই কোনো ছাড় দেবে না ইরান, সেই প্রত্যয়ের ঘোষণাই কিন্তু এটি, যেটি দুবাই এবং অন্যান্য শহরকে সরাসরি তার বিনিয়োগ বান্ধব যেই সুনাম রয়েছে তাকে ঘুরিয়ে দিয়েছে। যে এই ধরনের হামলা যখন
যখন হয়েছে তখন দুবাই সরকার আনুষ্ঠানিকভাবে একটা নিষেধাজ্ঞা জারি করেছে। কোনোভাবেই ইরানের মিসাইলগুলো যে পড়ছে বা আকাশ দিয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও করা যাবে না। বাংলাদেশি এবং পাকিস্তানি সহ এই অঞ্চলের মানুষদের সতর্ক করে তাদের পুলিশ দিয়ে সরাসরি তারা মাইকিং করছে, বিবৃতি দিচ্ছে। किसके आप लोग का हाथ में जहाँ से कुछ गलत चीज चल रहा है आप कंप्लेन भी कर सकते हैं, ठीक है। ये एक है। सेकंड बात, अहम बात है, बहुत खास बात जो है, आपका कंट्री में जो है गलत चीज वीडियो में नहीं बनाओ। माशाल्लाह आप लोग इसमें माहिर है। जो भी होते गलत फायर होते हैं, ये एक्सीडेंट होते हैं, तुम लोग लगाते हैं सोशल मीडिया में डालते हैं। ये आपके लिए फायदा नहीं होएगा बल्कि ये आपको नुकसान होएगा। तो कोशिश करो दोस्त लोग, जो भी आप लोग टिकटॉक के अंदर देखते हैं भाई लोग बनाते हैं ये वीडियो, उसको मैसेज करो भाई डिलीट करो, ये डिलीट करो, उसको फायदा नहीं आएगा। तुमको बाद में क्या है, आपको इनाम नहीं मिलेगा, उसको डिपोर्ट मिलेगा। हम आपको सच बोलते हैं, उसको डिपोर्ट मिलेगा। यही मेरा দেখুন, আয়াতুল্লাহ খামেনি ইরানের সাহসের প্রতীক ছিলেন। ইরান কখনো মাথা নত করবে না, এই যে নীতি রয়েছে দীর্ঘদিন ধরে তিনি সেটা বাস্তবায়ন করে এসেছেন এবং তার এই বাস্তবায়ন নীতির অধীনে একটা সক্রিয় কাঠামো ইরানে রয়েছে। এমন নয় যে আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন আর ইরানের সরকার উৎখাত হয়ে যাবে, ইরানের সকল কিছু শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। যদি কারো চলে যাওয়ার সময় আসে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় সে চলে যাবেন, তাকে তো আর ধরে রাখা যাবে না। তবে তিনি চলে যাওয়ার পরও যে হকের পথে লড়াই এবং যে সক্রিয় ভূমিকা তা অব্যাহত রাখার যে ব্যবস্থা সেটা আয়াতুল্লাহ খামেনি করে গেছেন। আর এই জন্যই কিন্তু দ্রুত সময়ের মধ্যে ইরান নতুন আয়াতুল্লাহ খামেনি নির্বাচন করতে চান। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব আগারচি তার বক্তব্যে নিশ্চিত করেছেন দ্রুত সময়ের মধ্যেই নির্বাচিত হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং নতুন সুপ্রিম লিডার। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের যে গার্ডিয়ান কাউন্সিল রয়েছে সারা দেশে তাদের যে সক্রিয় ইউনিট রয়েছে তারা কাজ শুরু করে দিয়েছেন। এই ক্ষেত্রে কয়েকজনের নামও এসেছে, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের নামগুলো প্রকাশ করা হচ্ছে না যে কারা কারা এই লিস্টে রয়েছেন। কারণ যদি নাম প্রকাশ করা হয় এবং প্রক্রিয়াটি সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামনে আসে তাহলে জটিলতাটি শুরু হতে পারে। আর এই জন্যই কিন্তু অতি গোপনে নতুন আয়াতুল্লাহ খামেনি নির্বাচনের জন্য যে প্রক্রিয়া সেটা চালু করে দিয়েছে ইরান। যুদ্ধের জায়গায় যুদ্ধ থাকবে, তবে বাকি প্রক্রিয়ার যেই ধাপগুলো রয়েছে সেটিও চলবে, থেমে থাকা যাবে না। আর ইরানের এই স্পিডই কিন্তু ইরানকে জয় লাভের চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।